follow and subscribe for more updates. অবশেষে বনোয়ারিলাল শ্রীঘরে গেল। সংবাদটা শুনে আদৌ বিস্মিত হইনি, বরং এতদিনে কেন যে ও জেলে যায়নি সেটাই আশ্চর্যের ব্যাপার। গত কয়েক বছর ধরেই হাজতবাসের ফাঁড়াটা ওর মাথার উপর খাঁড়ার মতো ঝুলছিল, কিন্তু কোনোবারই জেলের ভাত খেতে হয়নি ওকে। এই প্রথমবার ব্যতিক্রম ঘটল। খবরটা পেলাম সুখিয়ার কাছে। সুখিয়া বনোয়ারিলালের দাদা বংশীলালের বউ। ওরা দুই ভাই কয়লা খনি অস্থায়ী শ্রমিক। বলাই বাহুল্য, সকালে বেরোলে বিকেলে ফিরে আসবে কিনা সে গ্যারেন্টি ঈশ্বর ছাড়া আর কেউ দিতে পারবে না। তার উপর একা রামে রক্ষা নেই দোসর লক্ষণ। ওই বিপজ্জনক কাজের ফাঁকেই দুই ভাই মিলে আবার সুযোগ পেলে কয়লা চুরি করে। তাতে সংসারে দুটো পয়সা বেশি আসে ঠিকই, কিন্তু কয়লা চুরি করায় প্রাণের ঝুঁকি আছে, যে কোনো সময় মারা পড়তে পারে। উপরন্ত ধরা পড়লে জেলের ভাত খেতেও হতে পারে। বনোয়ারিলালের শ্রীঘরে গমনের সপক্ষে কয়লা চুরি ও বেআইনিভাবে বিক্রি করার কারণই যথেষ্ট ছিল, কিন্তু শুধু এইটুকুতেই তার কার্যকলাপ থেমে থাকেনি। জেলে যাবার রাস্তাটা সে আরো বেশি প্রশস্ত করেছিল নিজের বউ রামদুলারিকে নিয়মিত ঠেঙিয়ে, যার শহুরে ও পোশাকি নাম ডোমেস্টিক ভায়োলেন্স। কিন্তু রামদুলারি বা সুখিয়ারা জানে না 498 কাকে বলে। বরং তাদের ধারণা, মরদ যখন তখন তো পেটাবে, খেতে পড়তে দেয় আর লুগাইকে একটু পেটাবে না। একটি নামকরা এনজিওর পক্ষ থেকে যখন আমি বিহারের এই প্রত্যন্ত প্রদেশে এসে পৌঁছই, তখন প্রথম দিকে জায়গাটাকে শান্তিপ্রিয় বলেই মনে হয়েছিল। এখানকার বেশিরভাগ লোকই কয়লা খনিতে দিনমজুরি হিসাবে খাটে, আবার কেউ বা অন্যের জমিতে মাটি কোপানো, লাগল টানারও কাজ করে। যখন কাজ থাকে, দিনান্তে পয়সা পায়, তখন বাড়িতে দুবেলা হাঁড়ি চড়ে। অন্যথায় পেটে কিল মেরে বসে থাকা ছাড়া উপায় নেই। বিনোদন বলতে বিড়ি বা গাঁজার ছিলেমেই সুখ টান, সঙ্গে উৎকট গন্ধওয়ালা দেশি মদ, কখনো কখনো মুরগি লড়াই কিংবা ছোটখাটো নটঙ্কি বা কুস্তির দঙ্গল। এর বেশি ফুর্তি করার সামর্থ্য ওদের নেই। ইলেকট্রিসিটি থাকলেও সারি সারি ঝুবলিগুলোয় তার চোখ ধাঁধানো আলো অনুপ্রবেশ এখনো হয়নি, বরং সন্ধে হলেই তেলের কুপি জ্বলে ওঠে। আর আজন্ম আমার শহুরের চোখ সেই শান্ত আলোয় বড় আরাম পায়। মনে হয় এক মুঠো জোনাকি স্নিগ্ধ আলো কেউ ছড়িয়ে দিয়েছে চতুর্দিকে। ঝুবড়িগুলোয় যেন নেমে এসেছে এক অদ্ভুত ঠান্ডার দীপ্তি। প্রায় রাতেই এনজিওর সবেধন নীলমণি গেস্ট হাউসের বারান্দায় বসে তাকিয়ে থাকতাম ওই বিন্দু বিন্দু আলোর দিকে। বড় ভালো লাগতো। কিন্তু সপ্তাহখানেক ঘুরতে না ঘুরতেই বুঝলাম অহিংসা আর কুসংস্কারে আড়তের মধ্যে এসে পড়েছি। আমাদের এনজিও এই গ্রামের শিক্ষা ও স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়নের জন্য প্রাণপণ খাটছিল, কিন্তু আখেরে কোনো লাভ হয়নি। স্বাস্থ্যকেন্দ্র আছে, রোগী নেই, থাকবে কি করে? এখানে কেউ অসুস্থ হয়ে পড়লে ডাক্তারের কাছে যায় না, বরং দৌড়ায় জনৈক জঙ্গলি বাবার কাছে। ডাক্তারবাবু একদিন আফসোস করে বলেছিলেন, কেন যে মূর্তি এখানে এলেন। কখনো কখনো আমারও সেই যোগটার মতো মনে হয় যে নরক থেকে এখানে ফোন করলে নির্ঘাত লোকাল কলই হবে। আমি এখানে ট্রিটমেন্ট করার জন্য বসে আছি, কম্পাউন্ডার আছে, ওষুধ আছে, টেবিল চেয়ার সব আছে, কিন্তু পেশেন্ট নেই। কেন? পেশেন্ট থাকবে না কেন? অবাক হয়ে বলি, ট্রিটমেন্ট তো ফ্রিতে দেওয়া হচ্ছে, এমনকি ওষুধও ফ্রি, এক পয়সাও লাগবে না। তবে? ডাক্তারবাবু হাসলেন, ওইখানেই মার খায় ইন্ডিয়া। আমি শুধু ওষুধই দিতে পারি, জঙ্গলি বাবার মতন হাত ঘুরিয়ে নিম্বু বা শূন্য থেকে বিভূতি ছাই তো আমদানি করতে পারি না। তাই তো কঠিন সমস্যা। ডাক্তারবাবু ওষুধ দিতে পারেন, লেবু বা ছাই আমদানি করবে কি করে? অতএব স্বাস্থ্যকেন্দ্র ফাঁকাই করে থাকে। কম্পাউন্ডার ও ডাক্তার সম্মিলিতভাবে মশা মাছি তারা। ডাক্তারবাবু আপন মনে বিড়বিড় করে বললেন, এই তো
কিছুদিন আগেই একটা বাচ্চা মেয়ের জ্বর হয়েছিল, পুরো হলুদ হয়ে গিয়েছিল, ক্লিয়ার কেস অফ জন্ডিস। কিন্তু তাকে ডাক্তারখানায় আনা তো দূর, সবাই মিলে জংলি বাবার কাছে নিয়ে গেল। জংলি বাবা পরীক্ষা করে বললেন ভূতে ধরেছে। তারপর 3 দিন ঝাঁটা পেটা লোহা ছ্যাঁকা দেবার পর ভূত তো গেলই, মেয়েটার প্রাণও গেল। আমি শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলাম, শুধু দেখলাম। ওর হাহাকারের সান্ত্বনা আমার কাছে ছিল না, শুধু বুঝলাম স্বাস্থ্যের এই হাল। আর শিক্ষার কথা বলতে গেলে কান্না পেয়ে যায়। আমি নিজেই এখানে শিক্ষকতায় করতে এসেছি। আমাদের এনজিওর আপাতত একটা মেটে বাড়িতে শ্রমিক সন্তানদের জন্য অস্থায়ী স্কুল গড়ে তুলেছে। সেখানে পড়ানোর জন্য একজন হেড স্যার ও আমাকে নিয়ে সর্বসাকুল্য 2 জন শিক্ষক উপস্থিত। অফিস থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছিল যে এই মেটে বাড়িটা পাকা হবে কিনা তা সম্পূর্ণ নির্ভর করছে ছাত্র সংখ্যার উপরে। টার্গেট টাইম 2 বছর। কিন্তু আমি এখনই হলফ করে বলতে পারি জীবনেও হবে না। 10 মাস আগে ছাত্র সংখ্যা ছিল 0, এখনও তাই। তাও ভালো জনগণনা মাইনাসে রান করে না, তাই বসতরান্তে রিপোর্ট করার সময় উন্নতি হয়নি বলতে পারবো, কিন্তু অবনতি হয়েছে তা আমার অতি বড় শত্রু প্রমাণ করতে পারবে না। আগের জন 3 মাসেই পালিয়েছিল। হেড স্যার আবার লখনৌর মানুষ। প্রথম সাক্ষাতেই চোস্ত হিন্দিতে বললেন, আপনি কবে পালাচ্ছেন জনাব? প্রথম সম্ভাষণেই হকচকিয়ে গেলাম। আমার বিস্ময় দেখে ভদ্রলোক হেসে ফেললেন। আপনি কলকাতার লোক, এখানকার হালচাল দেখে 2 দিনেই পালাই পালাই করবেন। এদের পড়ানোর সাধ্যে স্বয়ং দেবী সরস্বতীরও নেই, তো আমরা কোথাকার খাজা খা। স্কুলে হেড স্যার যদি প্রথমেই এমন একখানা আছলা বাঁশ দিয়ে দেন, তবে শিক্ষক বেচারি যায় কোথায়? তবু ভাবলাম এত সহজে ছাড়ব না। প্রথম অনেক চেষ্টা করেছি। হেড স্যার নির্লিপ্ত মুখে জানালেন, কিন্তু বাচ্চাগুলো পড়বে কি? ওরাও তো বাপ মায়ের সঙ্গে কাজে বেরোয়, কেউ কয়লা খনিতে যায়, কেউ জমিতে খাটার কাজ করে। কিন্তু শিশু শ্রম তো বেআইনি। আইন? এবার সজোরে হেসে উঠলেন ভদ্রলোক। এখানে আইন কোথায়? পুলিশ থানে একটা আছে ঠিকই, কিন্তু আইন নেই। বুঝলাম, পুলিশ থানে আসলে শালগ্রাম শিলারি নামান্তর। তবু হাল ছাড়িনি। এবার এনজিওতে এটাই প্রথম আমার বিগ ভেঞ্চার। এতদিন বয়স নিতান্তই কম বলে ছোটখাটো কাজ করতে হচ্ছিল। নিজেকে প্রমাণ করার সুযোগই প্রথম। মনে মনে ভাবলাম, এত সহজে ছাড়বো? চ্যালেঞ্জ নিয়েই দেখি না কি হয়। আমিও নজরুল, নেতাজি, ক্ষুদিরামের দেশের লোক। আমি বিদ্রোহী রণক্লান্ত, আমি সেদিনই হব শান্ত। অনেক উত্তপ্ত কবিতা মনে মনে আবৃত্তি করে অবশেষে না মাঠে নেমেই পড়লাম। মনে মনে বিদ্রোহী কবিতা আড়ালেই বাহিক ভাবটা একদম বৌদ্ধ ভিক্ষুকের মতো। যেন দৌড়ে দৌড়ে গিয়ে ঝুলি পেতে বলছি, ভিক্ষা দেহি। কুড়িয়ে বাড়িয়ে যদি একটি ছাত্র বা ছাত্রী মিলে যায়, তবে একেবারে আগ্রা ফোর্ট জয় করে ফেলব। কিন্তু অভাগা যেদিকে চায়, সাগর শুকায়া যায়। প্রত্যেক গৃহস্থের বাড়িতেই চা, গুড়, মুড়ি খেলাম। সসম্মানে মাস্টারজি অভিধাও জুটল। হাত পাখার পিঠের বাতাসও পেলাম। কিন্তু ছাত্রছাত্রী পাওয়া গেল না। ঘরে ঘরে শুধু বাটিটা পাততেই বাকি রেখেছি। কিন্তু ভবি ভোলবার নয়, ঘরে শিশুদের ধান খেতে, কয়লা খনিতে কিংবা কোনো লালার চাল কলে, তিল কলে খাটতে দিতে রাজি ওরা। কিন্তু স্কুলে পড়তে পাঠালেই সত্যনাশ। বেশ কয়েকবার বোঝানোর চেষ্টা করলাম। সবার মুখেই এক কথা, আমার একার রোজগারে গরস্তি চলে কি করে মাস্টারজি? একই কাজের ঠিক নেই, আজ আছে কাল নেই। বাঁচতে হলে তো সবাইকে মেহনত করতে হবে। আর আমাদের মতো মজুরদের ঘরের ছেলেমেয়েরা পড়াশোনা করে কোন জর্জ কালেক্টর হবে? ওসব আপনাদের মতো বড়লোকদের ব্যাপার। মজদুরি খাটলে পয়সা আসবে,
স্কুলে পড়ে কি দুবেলা ডাল রুটি জোগাড় করতে পারবে বাচ্চা? এই ঘর ঘর ক্যাম্পেনিং এর সময় দেখা হলো বনোয়ারি লালের সঙ্গে। ওর দাদা বংশীলাল এবং বনোয়ারির বাড়িতেও গিয়েছিলাম ছাত্রছাত্রীর খোঁজে, কিন্তু গিয়ে যা দেখলাম তাতে চক্ষু চড়ক গাছ। বনোয়ারি তখন ওর বউ রামদুলারিকে পেটাতে ব্যস্ত ছিল। উঠোনে পা দিয়েই বুঝলাম টাইমিংয়ে ভুল হয়েছে। সামনে এক ক্ষীর্ণ দেহী বিবর্ণ শুকনো খয়াটে চেহারার নারী ঘুষি লাথিকে কুঁকিয়ে যাচ্ছে, আর এক পুরুষ তাকে মেরে মেরে পাটপাট করছে, গালি দিচ্ছে, কালমুহি করমজলি, আজ তোকে মেরেই না ফেলেছি মাস্টারজি। মুহূর্তের মধ্যে চিন্তা সূত্রটা ছিঁড়ে গেল, কিন্তু সেই দৃশ্যটা চোখের সামনে ভেসে উঠতেই চোয়াল শক্ত হয়ে উঠেছে। সামনে ক্লান্তদস্ত চেহারার সুখিয়া দাঁড়িয়েছিল। ক্লান্ত হবেই স্বাভাবিক, 3 দিন আগেই সে একটি সন্তান প্রসব করেছে। এ গ্রামের সকলেই জেনে গিয়েছে আমি ছাত্রবিহীন মাস্টারজি, অর্থাৎ মিনিস্টার উইথাউট পোর্টফোলিও। কিন্তু পড়াশোনা জানি বলে গাঁয়ের অনেকেই আমার কাছে সমস্যা সমাধানে আর্জি নিয়ে আসে। আজ বনোয়ারি লালের হাজতবাসের খবর নিয়ে এসেছে ভগ্নদূত নিরুপায় সুখিয়া। মনে মনে ভাবছিলাম, পুলিশ থানে নামক শালগ্রাম শিলাটি হঠাৎ নড়ে চড়ে বসলো কেন? এতদিনে কি তবে কয়লা চুরির অপরাধটা ধরা পড়ল? না আচম্বিতে রামদুলারির মাথায় কোনো দিব্য শক্তি ভর করে 498 পাঠ পড়িয়েছে? রামদুলারিও তো গর্ভবতী, নাকি গর্ভবতী বউটা মার খেতে খেতে মরেই গেল বলে খুনের অভিযোগে ধরেছে পুলিশ? যদি তাই হয়ে থাকে তবে বেশ হয়েছে, অনেক আগেই ওর শাস্তি হওয়া উচিত ছিল। নির্বিকারভাবে জানতে চাই, পুলিশ ধরেছে কেন? কয়লা চুরি করেছে না বউটাকে খুন করেছে? শুকিয়ে ছলছল চোখে বলল, না মাস্টারজি, বনোয়ারি রামদুলারিকে পেটায়নি। একটু থেমে সজল চোখে জানায় সে, ও বংশী মানে আমার মরদটাকে পিটিয়েছে, পিটিয়ে নাক মুখ ফাটিয়ে দিয়েছে। ও থানেতে বনোয়ারির নামে রপট লিখিয়েছে হুজুর। এদিকে রামদুলারিও পেট হয়েছে, সকাল থেকে কিচ্ছু খায়নি সে, খালি কাঁদছে। এখন আপনি কিছু করুন, নয়তো পুলিশ বনোয়ারিকে ছাড়বে না। রামদুলারি কেঁদে কেঁদে জান দিয়ে দেবে। যাক কলা, এ তো ওলট পুরাণ। মাথায় আস্ত আকাশ ভেঙে পড়লে বোধহয় এত আশ্চর্য হতাম না। শেষ পর্যন্ত বনোয়ারি রামদুলারিকে নয়, বংশীলালকে পেটানোর অপরাধে জেলে গেল। ভাবা যায় না। কবিগুরুও এই পরিস্থিতিতে থাকলে নির্ঘাত একটা আপ্তবাক্য লিখে ফেলতেন, বউ ঠ্যাঙাইলে নিস্তার আছে, ভাই ঠ্যাঙাইলে নাই। আপনি আবার কষ্ট করে এলেন কেন মাস্টারজি? এক মুখ জর্দাপানের পিক ফেলে বললেন দারোগা, এ তো ওদের নিজি মামলা। এক ভাই আরেক ভাইকে পিটিয়েছে, পুলিশের রপট লিখিয়েছে। এরপর দেখবেন একটু পরেই 2 ভাই গলা জড়াজড়ি করে কান্নাকাটি করবে, মাফি চাইবে, তারপর নালিশ তুলে নিয়ে গলা জড়িয়ে ধরে বাড়ি চলে যাবে। বংশী আর বনোয়ারি দুটোই সমান নটাঙ্কিবাজ। নিজি মামলা আর পারিবারিক নটাঙ্কির মধ্যে পুলিশ কেন এত মাথা ঘামাচ্ছে তা বুঝতে অবশ্য বাকি ছিল না। বংশীলাল জোড়াই কয়লা দামের হিস্সা দারোগা সাহেবকে দেয়, অতএব সেই করক নোটের সুগন্ধ শালগ্রাম শিলাতেও প্রাণ সঞ্চার করেছে। আমি এক ঝলক বনোয়ারি লালের দিকে দেখলাম। লোহার গড়াতের পিছনে সে বিশ্বস্ত অবিন্যস্ত হয়ে বসে আছে, মুখ শুকিয়ে গিয়েছে, চুল উস্কো খুস্কো। গড়াদের কাছে গিয়ে জিজ্ঞাসা করি, বংশীকে পেটালি কেন? সে বলল, বংশী ভাবিকে পেটাচ্ছিল, তাই আমিও দিয়েছি কয়েক ঘা। এবার আর আকাশ নয়, গোটা ব্রহ্মাণ্ডটা বুঝি হুড়মুড় করে ভেঙে পড়ল মাথায়। এ কি কথা শুনছি মন্থার মুখে, যে নিজেই বউ পেটানোর ওস্তাদ, সে কি না বৌদির গায়ে হাত তুলেছে বলে নিজের দাদাকেই পিটিয়েছে? এ চৈতন্য হলো কবে ওর? আমার হতভম্ব মুখের দিকে তাকিয়ে বনোয়ারি যেন অনুচ্চারিত প্রশ্নটা বুঝে গেল। আস্তে আস্তে বলল,
ভাবি আবার লড়কি পয়দা করেছে, তাই দাদা পেটাচ্ছিল। মেনাবি দিয়া রোগকে। সে ভাষা ভাষা চোখ তুলে তাকালো আমার দিকে। আপনিই তো বলেছিলেন মাস্টারজি যে লড়কি লক্ষ্মীর অংশ হয়, সীতার জাত লড়কি, তবে সীতা মাইয়ার অপমান কি করে হতে দিই? এ কি, এ যে পুরো সীতাভক্ত হনুমান! এই ভাবান্তর হলো কি করে, কবেই বা হলো? বনোয়ারি ভেতরে ভেতরে এতটা পাল্টেছে টেরই পাইনি। এ কি আদৌ সেই বনোয়ারি লাল? সেদিন বনোয়ারি একটা আস্ত বাঁশ দিয়ে এলোপাথারি পেটাচ্ছিল বউটাকে। অসহায় রামদুলারি মাটিতে পড়ে প্রাণপণ চেঁচাচ্ছিল আর কাঁদছিল। বংশী আর সুখী আর নীরব দর্শক। দৃশ্যটা দেখে আর বৌদ্ধ ভিক্ষুর ইমেজ বজায় রাখতে পারলাম না। বাঁশটা ফের বিপজ্জনকভাবে তুলেছিল বনোয়ারি। আমি লাফ মেরে এগিয়ে গিয়ে খপ করে হাতটা ধরে চেপে ধরি। বনোয়ারি রক্তচক্ষু তুলে আমার দিকে তাকায়। একটু অনুতাপও নেই ওর মুখে, বরং পারলে যেন বাঁশটা রামদুলারির মাথায় না বসিয়ে আমার মাথাতেই বসায়। কিন্তু অত সহজ নয়। আমার হাত খেটে খাওয়া মজুরের না হলেও কলেজের লেভেলে চ্যাম্পিয়ন বক্সারের কড়া হাত। বনোয়ারি সেটা বুঝতে পেরেছিল। প্রথমে রাগ, পরে বিস্ময়ের ছাপ ফেলল ওর মুখে। রাগে করগর করে বলল, কে আপনি? আমাদের ঘরের ব্যাপারে দখলদারি করছেন কেন? রামদুলারির দিকে তাকালাম। ওর চোখে জল। দুহাত জোর করে অসহায় মিনতিতে আমার দিকে তাকিয়ে আছে। দেখেই বুঝলাম মেয়েটি এই প্রথম মার খাচ্ছে না। আগের মারের দাগগুলো এখনো তার মুখ থেকে অবলুপ্ত হয়নি। আমার মাথায় ভেতরটা দপ করে জ্বলে উঠল। বললাম, লজ্জা করে না? নিজের বউকে এমন অমানুষের মতন পেটাচ্ছে। তোমাকে আমি পুলিশে দেব। পুলিশ? বনোয়ারি তাচ্ছিল্য ভঙ্গি করে। কি অপরাধ করেছি আমি? স্ত্রীকে পেটানো আইনত অপরাধ? দাঁতে দাঁত পিষে বললাম, এই অপরাধে তোমার জেলযাত্রা কেউ আটকাতে পারবে না। এটা ভারতীয় কানুন। ছ্যা! বনোয়ারি হাতের বাঁশটা ফেলে দিয়ে বলল, আপনিও দেখছি আগের নাকচুরি মাস্টারনিটার মতো কথা বলছে। আমি পাপ করেছি? এই শালিকে জিজ্ঞাসা করুন ও কি করেছে। 3 বছর ধরে আমার ঘরের লড়কি পয়দা করছে। লড়কি পয়দা করছে তো কি হয়েছে? মেয়েরা মানুষ নয়? ওসব আমি জানি না। তেরিয়া ভঙ্গিতে জানায় সে, জঙ্গলি বাবা বলেছেন আমার ঘরে রামলালার অবতার আসবে। রামলালার জঙ্গলি বাবার স্বপ্নে দেখা দিয়ে জানিয়েছেন যে তিনি আমার ঘরেই আসবেন। আমার কিসমত চমকাবে। তার জন্য ঘরে যা ছিল সব বেচে কুচে প্রতি বছর ছেলের জন্য যজ্ঞ করাচ্ছি জঙ্গলি বাবাকে দিয়ে। আর এই করমজলি খালি লড়কি আর পরে লড়কি পয়দা করছে। এটা পাপ নয়? বলতে বলতেই সে ফের তেড়ে গেল মেয়েটির দিকে। শালি, মেরেই ফেলবো আজ তোকে। রামদুলারি ভয় চিৎকার করে ওঠে। আমার মাথাতেও খুন চেপে গেল। এত দিন ধরে কুসংস্কারের সঙ্গে লড়তে লড়তে আমারও ধৈর্যচ্যুতি ঘটেছিল। অন্ধত্বের একটা সীমা আছে। সপাটে এক ঘুষি বসিয়ে দিলাম ওর মুখে, বক্সারের ঘুষি। সামলাতে না পেরে পড়ে গেল বনোয়ারি। তোর জঙ্গলি বাবার এসি কি তেসি? যজ্ঞ করলে ঘরে রাম আসবে? রাগে অন্ধ হয়ে হিতাহিত জ্ঞান হারিয়ে গিয়েছিল। কি বলছি কি করছি খেয়াল ছিল না। আঙুল তুলে বললাম, জীবনেও আসবে না, কারণ রাম নারায়ণের অংশ, আর নারায়ণ লক্ষ্মীকে ছাড়া কখনো একা আসে না। লক্ষ্মীর অংশ হলেন রাধা সীতা, মেয়ে নন ওরা? তোরা যখন রাম নাম করিস তখন কার নাম আগে বলিস? যখন ডাকাডাকি করিস তখন সীতারাম রাধেশ্যাম বলিস। আর এটাও বুঝিস না রাম বলার আগে সীতার নাম আসে, আর শ্যামের আগে রাধা। কাউকে আজ পর্যন্ত রাম সীতা বলতে শুনেছিস? রাঘব জানকী বলতে শুনেছিস? সবসময় সীতা রামের আগে থাকে। জানকী রাঘব বলা হয়। শ্যামের আগে রাধা, নারায়ণের আগে লক্ষ্মী, আর লড়কি লক্ষ্মীর অংশ হয় শুয়োরের বাচ্চা। যেখানে লক্ষ্মীর এমন হেলাফেলা, যেখানে সীতা জাতের মোল ইজ্জত নেই, সেখানে রাম কোনো দিন আসে না, আসবেও না। আর রইল তোর জঙ্গলি বাবা, তাকেও দেখে নেব আমি।
কথাগুলো ছুড়ে দিয়েই হনহন করে চলে এসেছিলাম। এরকম নাটকীয় ভাষণ আগে কখনো দিইনি। রক্তারক্তি কাণ্ড হয়ে যেতে পারতো, কিন্তু আসার আগে দেখেছিলাম বনোয়ারি কেমন যেন হতবাক হয়ে বসে আছে। পাল্টা মার দেওয়া তো দূর, যেন সে একেবারে শক্তিহীন হয়ে মুড়ের মতো এলিয়ে পড়েছে উঠোনে। এই ঘটনা রাষ্ট্র হতে বেশি সময় নেয়নি। দাবানলের মতো খবরটা ছড়িয়ে পড়ল চতুর্দিকে। হেডমাস্টার মশাই এবং ডাক্তারবাবু আশঙ্কা প্রকাশ করলেন। বললেন, সর্বনাশ! সত্যি কি আপনি জংলি বাবার বিরুদ্ধে স্টেপ নেবেন? আমার গরম রক্ত তখন টকবকিয়ে ফুটছে। নিশ্চয়ই, ওই ভণ্ড বাবাই হলো সব নষ্টের গোড়া। ওকে তো আমি... হেডমাস্টার সভায় বললেন, ওসব করার কথা মনেও আনবেন না। ওই জংলি বাবা ডেঞ্জারাস লোক। আপনার আগে যে দুজন টিচার এসেছিল তারাও এই লোকটার এগেনস্টে স্টেপ নিতে চেয়েছিলেন। অমনি গ্রামবাসীদের জংলি বাবা বোঝালেন যে ওরা নাকি শয়তানের দূত। ওদের পুড়িয়ে মারলে স্বর্গের দরজা খুলে যাবে, অনেক পুণ্য হবে। ব্যাস, গ্রামবাসীরা একদিন রাতে এসে ওদের বাড়িতে আগুন লাগিয়ে দিল। শুনতে শুনতে রক্ত হিম হয়ে গিয়েছিল। শ্বাসরুদ্ধ কণ্ঠে বলি, তারপর? ভদ্রলোক হাসলেন। দুজনেরই বরাত ভালো ছিল। কোনো রকমের প্রাণ নিয়ে বাড়ি বাইরে চলে আসতে পেরেছিল। তারপর কালক্ষেপ না করে সিধা চম্পট। আপনাদের কলকাতার অফিস এ ঘটনা জানে, সেই জন্যই প্রথম দিন জানতে চাইছিলাম কবে পালাচ্ছেন। এবার পুরো ছবিটা পরিষ্কার হলো। সম্ভবত আমার অন্য কলিগরা এই ঘটনা জানে বলেই কেউ আসতে রাজি হয়নি। যেহেতু আমি তখন নতুন জয়েন করেছি, কিছুই জানতাম না, তাই বার খেয়ে শহীদ হওয়ার জন্য আমাকেই এখানে পাঠিয়েছে অফিস। আমি যোগ্যতর বলে নয়। ডাক্তারবাবু জানান, পৃথিবী উল্টে যাক, কিন্তু জংলি বাবার বিরুদ্ধে কোনো কথা বলবেন না। একটু সাবধানেও থাকবেন। এ বেটারা দল ভেদে মারপিট করতে এক্সপার্ট। আমি হেসে জানাই, অত সহজ নয়। দল বেঁধে মারতে এলে আগে কয়েকটা মেরেই মরব, সে ক্ষমতা আছে। ডাক্তারবাবু বিড়বিড় করে বলেন, তবু হাতের কাছে একটা লাঠি রাখবেন, বলা যায় না। ডাক্তারবাবুর সামনে ব্যাপারটাকে হেসে উড়িয়ে দিলেও মনে কিন্তু একটা ভয় থেকেই গেল। এরপর সচরাচর রাতে বাইরে বেরোতাম না। একটা প্রমাণ সাইজের লাঠি রাখতাম। রাতে ঘুম হতো না। কি জানি, যদি বনোয়ারিলাল দলবল নিয়ে এসে হাজির হয়, যদি জংলি বাবার নির্দেশে গৃহদাহ কেস করে দেয়। বনোয়ারি অবশ্য এলো, কিন্তু দলবল নিয়ে নয়। একদিন ভোর রাতে দরজায় জোরালো নাকের আওয়াজ শুনে লাফিয়ে উঠলাম। পোক্ত লাঠিটা বিছানার পাশেই ছিল। শক্ত করে চেপে ধরে বলি, কে? উল্টো দিকে ভেজা ভেজা গলায় স্বর ভেসে এলো, মাস্টারজি, আমি বনোয়ারি। নামটা শুনেই আমার হাতের মুঠো আরও শক্ত করে লাঠিটাকে চেপে ধরল। কি চাও? থোড়া বাতচিত করতে চাই মাস্টারজি। কথা বলার সুরটা অবশ্য যথেষ্ট নরম ছিল। তবু সন্দিগ্ধ স্বরে বলি, বাতচিত করতে এসেছো না দলবল নিয়ে মারপিট করতে? অন্য প্রান্ত থেকে বনোয়ারি বিব্রত কণ্ঠস্বর শোনা যায়। রামলালার কিরে বাবু? সির্ফ কয়েকটা কথা বলতে এসেছি। আমি একা, আর কেউ নেই। কথা শুনে মনে হলো সত্যি কথাই বলছে। তবু সাবধানের মান নেই। এক হাতে লাঠি বাগিয়ে ধরে অন্য হাতে হুকরো খুলে দিলাম। তারপর যা ঘটল তা অবিশ্বাস্য। বনোয়ারি কথা নেই বার্তা নেই হাউমাউ করে কেঁদে উঠে আমার দু পা জড়িয়ে ধরল। কান্না বিকৃতির স্বরে বলল, আপনি ঠিক বলেছিলেন হুজুর, আমি পাপী। না বুঝে অনেক পাপ করেছি। সে আমার জাতকে দুচ্ছাই করেছি, তাই রামলালা আমার কাছে আসছেন না। জংলি বাবাও বলল, আগে শিয়া পরে রাম। সীতা না এলে রাম আসে না। যেখানে সীতা মাইয়া নেই সেখানে রামজি থাকবে কিভাবে? মনে হলো বোধহয় সুকুমার রায়ের হযবরল গল্পের মতো আমার নামকেও কিংকর্তব্য বিমূঢ় রেখে দিয়েছে।
অথবা ও ফরাসি ভাষায় কথা বলছে। ঘটনা যে এমন ট্রাপিজের খেলের মতো ডিগবাজি খাবে স্বপ্নেও ভাবিনি। কোনো মতে প্রাণপণে পাটা ছাড়িয়ে নিয়ে বলি, আরে ঠিক আছে ঠিক আছে। না মাস্টারজি। সে নাছোড় বান্দা ফের পা জড়িয়ে ধরেছে। ওই লাঠিটা আপনি আমার পিঠে ভাঙুন। আমি পাপী, মহাপাপী। আমি সীতামাকে অবহেলা করেছি। রামলালারও তাই গুসা করে আমার কাছে আসছে না। মারুন মাস্টারজি। শুরু হয়েছিল মারপিট দিয়ে, কিন্তু কিছুদিন গড়াতে না গড়াতেই বন্ধুত্ব জমে গেল। বনোয়ারিলাল নিয়ম করে বিকেলবেলায় নানা রকম ভাজি পুরি নিয়ে এসে হাজির হতো। অনেক বারণ করেছিলাম, ও শোনেনি। রোজ এসে 1 ঘন্টা 1.5 ঘন্টা ধরে গল্প করত, সুখ দুঃখের কথা বলতো। ওর বৃদ্ধ বাপ মা এখনো বেঁচে আছেন, কিন্তু বংশী বা বনোয়ারি কেউই ওদের দেখেন না। বৃদ্ধ বৃদ্ধা এই গ্রামেরই ওর বোনের আর বেহনইয়ের সঙ্গেই থাকে। বংশী আর বনোয়ারির একটাই দুঃখ, মা ষষ্ঠীর কৃপায় বংশীর 4 সন্তান আর বনোয়ারির 3, কিন্তু কারোরই পুরুষ সন্তান নেই, সবই কন্যা সন্তান। মাস্টারজি, বেটা না থাকলে যে নরকেও ঠাঁই হবে না, অত্যন্ত দুঃখিত হয়ে জানিয়েছিল বনোয়ারি। ছেলের হাতে জল না পেলে যে আত্মার শান্তিও হবে না। লড়কি তো সুখের পায়রা, আজ এখানে বকম বকম করছে, অন্য বাড়িতে দানা পানি পেলে সেখানেই উড়ে চলে যাবে। বুড়ো বয়সে তবে দেখবে কে? ভয়ঙ্কর হাসি পেল। কোনো মতে হাসি চেপে বললাম, তাই? তা তোর বাপ মায়ের তো দুটোই বেটা, বুড়ো বয়সে ওদের দেখছে কে, বেটা না বেটি? বনোয়ারি একটু থমকালো, কি বুঝলো কে জানে। কিছুক্ষণ গুম হয়ে বসে থেকে তারপর বলল, কিন্তু বেটার হাতে জল না পেলে যে স্বর্গ নসিব হবে না, পরজন্মে মানব জন্মও নেবে না। মৃদু হেসে জানাই, ভাই, আমি শুধু এটুকুই জানি যে এ জন্মে যদি বেঁচে থাকতে ভাত জল সন্তানে আদর যত্ন না পাই, তো মরার পরে ওই মশা মারা ধূপ আর পিণ্ড দিয়ে আমার কাঁচকলা হবে। না খেতে পেয়ে যদি মরি, তবে যম সিং নিয়ে তাড়া করুক কি মেনকা সামনে এসে ধেই ধেই করে নৃত্যই করুক, কি আসে যায়? তোদের রামলালাও তো শুধু বাপের এক কথায় বনবাসে চলে গিয়েছিল। বাপ মাকে কতটা ভক্তি করলে এমন করা যায় ভাবতো। সে চুপ করে আমার কথা শুনছিল। বুঝলাম ওষুধ ধরছে। ওরা যে ভাষা, যে জাতীয় যুক্তি বোঝে, সেই যুক্তি দিয়েই গজচক্র করতে হবে বেটাকে। বললাম, তাছাড়া রামলালা আসবেই বা কেন? তোরা সব নিরক্ষর। রামজির বাপ মা কত শিক্ষিত ছিলেন জানিস? ভগবান রামজি নিজেও কত শিক্ষিত ছিলেন, সব বিদ্যা জানতেন। তোদের ঘরে এলে তো বেচারিকে ক অক্ষর গোমাংস হয়েই থাকতে হবে। হয় কারোর খেতে কাজ করতে হবে, নয়তো কয়লা চুরি করতে পাঠাবি। কোনো দেবদেবী এইসব করে? বনোয়ারি কি বুঝলো কে জানে। কিছুক্ষণ চুপ করে থেকে ফের আস্তে আস্তে বলল, 70 টাকা কি বাত মাস্টারজি? কথা দিচ্ছি, বেটা ঘরে এলে তাকে আমাদের মতো অনপড় গাবার বানাবো না। আপনার সকলের পড়াবো ছেলেকে, অনেকগুলো পাস দেওয়াবো। এরপরও ও অনেকবার আমার কাছে এসেছে। দেখলাম রামকে ছেড়ে ও এখন সীতাকে নিয়ে পড়েছে। সীতা মাইয়াকে নিয়ে ওর অপরিসীম কৌতূহল। খুঁটিয়ে খুঁটিয়ে সীতার জন্মবৃত্তান্ত জানল। তারপর কি যেন ভেবে বলল, আচ্ছা মাস্টারজি, সীতা মাইয়া তো তবে ধরতি মায়ের পুত্রী, মিট্টিতেই জন্ম, তবে তিনি কোনো ঔরতের পেট থেকে আসবে কি করে? ওর প্রশ্নটা শুনে চমৎকৃত হয়ে পড়েছিলাম। একটা অশিক্ষিত মজুর মানুষের মাথায় এমন প্রশ্ন আসে? সীতার জন্ম যে মনুষ্য যোনি থেকে হয়নি, হতে পারে না, তা একদম ঠিকঠাক বুঝে গিয়েছে। আমি মৃদু হেসে বলি, এটা কলিকাল বনোয়ারি। এখনও সীতা মাটি ভেদ করে আসেন না। আগে যজ্ঞ করে রাজা রাজরারা ছেলে মেয়ে পেতেন, এখন হয়? তুইও তো 3-3 বার ঘর বাঁধা দিয়ে
রামদুলারির গয়না বেচে জঙ্গলি বাবাকে দিয়ে প্রতিষ্ঠি যোগ্য করালি হলো। বনোয়ারি সেদিন অসন্তুষ্ট মুখে চলে গিয়েছিলেন। সম্ভবত উত্তরটা ওর পছন্দ হয়নি, কিন্তু পিতৃমাতৃভক্তির ওষুধটা সত্যিই ধরেছিল। একদিন খবর পেলাম বনোয়ারি বাপ মাকে নিজের ঘরে এনে তুলেছে, তাদের জোরদার সেবাও করছে। সেদিন ভেবেছিলাম পরিবর্তনটা সাময়িক, কিন্তু আজ বংশীলালকে মেরে বনোয়ারি প্রমাণ করে দিল সত্যি সে বদলে গিয়েছে। আপনি তো মিরাকল করে দিলেন মশাই। ডাক্তারবাবু প্রশ্নসূচক দৃষ্টিতে তাকালেন। ওদের অস্ত্রে ওদেরই ঘায়েল করেছেন? রামদুলারিকে বনোয়ারি আর পেটায় না, বংশীও ভাইয়ের ভয়ে সুখিয়ার গায়ে হাতটুকুও তোলে না। অত বড় একটা ট্রাজিক ঘটনা হয়ে যাবার পরও সুখিয়াকে বেশি দোষারোপ করেননি। করলেন কিভাবে? ঘটনাটা সত্যি ট্রাজিক। বংশীলালের সদ্যজাত শিশুকন্যাটি দেখতে বড় চমৎকার হয়েছিল। ওদের ঘরে অমন সুন্দর রাজকন্যার মতন মেয়ে জন্মায় না। বংশী আর বনোয়ারির ঝামেলা চুকে বুকে গিয়েছিল সেই দিনে। বনোয়ারি ছাড়া পেয়েই আমাকে ওর নতুন ভাইজির মুখ দেখাইয়ের জন্য নেওতা দিয়ে বসলো। প্রথা মাফিক দেখতেও গিয়েছিলাম। একজোড়া ছোট ছোট রূপোর বালা দিয়ে শিশুটিকে দেখেও ছিলাম। ভারী মায়াবী, সবচেয়ে মায়াবী তার হাসি। বংশী গর্বিত কাকার মতো বলেছিলেন, এই হলো আমাদের সীতা মায়া, নয় মাস্টারজি? আমি হেসে মাথা নেড়েছিলাম। বনোয়ারি তার সুন্দরী ভাইজির গর্বে একেবারে কয়েক ইঞ্চি বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছিল। এমনকি কাজ থেকেও তাড়াতাড়ি ফিরত কন্যা শিশুটির জন্য। সবসময় হয় তাকে কোলে নিয়ে আদর করছে, নয় খেলছে। কিন্তু একদিন ও বাড়িতে ফের কান্নার রোল উঠল। তাড়াতাড়ি ছুটে গিয়ে দেখি সর্বনাশ হয়ে গিয়েছে। বনোয়ারির অমন সুন্দরী শিশু সীতামাইয়াকে ভামে কিংবা শিয়ালে টেনে নিয়ে গিয়েছে। এ ঘটনা অবশ্য নতুন নয়। ওদের চিরকালীন অভ্যাস গরমকালে বাড়ির বাইরে দাওয়ায় শোয়া। এর আগেও বহু নবজাতক ভাম বা শেওয়ালের হিংস্র লোলুপ দাঁতের শিকার হয়েছে। হতভাগিনী ক্লান্ত মা শিশুকন্যাকে কোলের কাছে রেখে নিশ্ছিদ্র ঘুমে তলিয়ে গিয়েছিল। কখন যে তার সন্তানকে বুক থেকে টেনে নিয়ে গিয়েছে সুযোগ সন্ধানী জানোয়ারগুলো টেরই পায়নি। ওদের বাড়ি গিয়ে দেখি সে আর এক সাংঘাতিক কাণ্ড। বংশী সুখিয়াকে যা নয় তাই বলে দোষারোপ করছে। তার অবস্থা দেখে মনে হয় শোকের চেয়েও রাগ বেশি। তেলে পড়বে কি জলে পড়বে বুঝতে পারছে না। আমি পৌঁছতেই গালিগালাজগুলোকে গিলে নিল বংশী। সুখিয়া বেচারি শুধু কেঁদেই চলেছে। ওর অবস্থা দেখে রাগ হলো। বললাম, ওর কি দোষ? তুমিও তো বাপু পাশে ছিলে, তুমি টের পেয়েছো না? মেয়ের দায়িত্ব একা মায়েরই। চুপ করে ভৎসনাটা হজম করলো ও। মাথা হেঁট করে আমার কথাই মেনে নিল। জোরালো গলায় বললাম, খালি কান্নাকাটি গালিগালাজ করলেই চলবে? মেয়েটার খোঁজ করবে না? হয়তো এখনো জন্তুটা বেশি দূর যেতে পারেনি, হয়তো এখনো আশা আছে। আশা ছিল না। অনেক খোঁজাখুঁজির পর শুধু মেয়েটির পরনের ছোট জামাটা মিলল, তাও ছেঁড়া খোড়া। সুখিয়া 3 দিন শুধু বুক ভাসিয়ে কাঁদল। বনোয়ারি গুম হয়ে বসে রইল। বংশী কয়েকদিন কাজে গেল না। আসন্ন প্রসবা রামদুলারি ভারী শরীরটা নিয়ে শুকনো মুখে গোটা ঘটনার নীরব সাক্ষী হয়ে রইল। তার অনাগত সন্তানের অমঙ্গল আশঙ্কায় হয়তো কাঁদতেও পারল না। তারপর আবার সব স্বাভাবিক। গরিবের ঘরে শোক বেশি দিন থাকে না, বিশেষ করে যখন একটির মৃত্যুর শোক ভোলাবার জন্য ঘরে আরও 3টি মজুদ রয়েছে, তখন দুঃখের ঠাঁই বেশিক্ষণ হয় না। সুখিয়া চোখে জল মুছে কাজে লাগলো। বংশীও ফের কয়লা চুরির কাজে নেমে পড়ল। ধাক্কাটা শুধু সামলাতে পারেনি বনোয়ারি। তার হাবভাব এরপর থেকেই কেমন অস্বাভাবিক হয়ে গেল। বেশি কথা বলে না, চুপচাপ বসে থাকে।
সারা দিন ধরে কি যে ভাবে ভগবানই জানে। জিজ্ঞাসা করলে শূন্য দৃষ্টিতে আকাশের দিকে তাকিয়ে থাকে। যেভাবে এগোচ্ছেন তাতে আপনার স্কুল হয়তো শিগগিরই ছাত্রছাত্রীতে ভরে উঠবে। ডাক্তারবাবু বললেন, আপনাকে ওরা সবাই খুব মান্য করে, পারলে আপনিই পারবেন। অন্তত একটা লোককে তো কুসংস্কারের কবল থেকে টেনে বের করেছেন। আজ একজন বেরিয়েছে, কাল আরও দুজন বেরোবে। এভাবেই তো হয়। বুকের কয়েক ইঞ্চি ফুলে উঠল। অনেক সময় মানুষের ধারণা হয় সে আসলে সাধারণ মানুষ নয়, যুগন্ধর। আমারও হঠাৎ তাই মনে হয়েছিল এটা আসলে নিয়তি। আমি ওদের অন্ধত্ব দূরীকরণের জন্যই এসেছি। রামমোহন বিদ্যাসাগর না হলেও আমি ছোটখাটো একজন সমাজ সংস্কারক। আত্মশ্লাঘা কখনো স্বাস্থ্যকর জিনিস নয়, কিন্তু তার সত্ত্বেও একটু গর্বিত বোধ না করতে পারলাম না। অন্তত বনোয়ারিকে তো আলোয় টেনে আনতে পেরেছি, যদিও পুরোপুরি নয়, কারণ 3 বারের পরও তার শিক্ষা হয়নি। রামদুলারির তখন এখন অবস্থা, যে কোনো সময় চলে আসতে পারে নবজাতক। এই পরিস্থিতিতে সে আমার কাছ থেকে টাকা ধার নিয়ে জঙ্গলি বাবাকে দিয়ে যজ্ঞ করাচ্ছেন। আমি আপত্তি করেছিলাম, সে শোনেনি। বলেছে এইবার শেষ, এবার রামলালা আসবেই। যদি না আসে? সে একটু চুপ করে থেকে বলল, তবে আর কোশিশই করব না। আমি চুপ করে ওদের ঝুপড়ির দিকেই তাকিয়েছিলাম। কালো ধোঁয়া কুণ্ডলি পাকিয়ে পাকিয়ে আকাশের দিকে উঠছে। ওই জঙ্গলি বাবা কী সব পোড়াচ্ছে কে জানে, যত সব ভরণ। যজ্ঞ তুকতাকের নামে কত লোকে সে সম্বলটুকু গিলেছে শয়তানটা। আমার চোয়াল শক্ত হয়ে ওঠে। ওটাকেও দেখে নেব একদিন, যেদিন আমার সময় আসবে সেদিন। আর কিছু ভাবার আগেই আচমকা মনে হলো মাথাটা ঘুরছে। এ কি, চতুর্দিকটা এভাবে পাক খাচ্ছে কেন? টের পেলাম পায়ের নিচে মাটিটাও আন্দোলন শুরু করেছে। যেন রামদুলারির মতো প্রসব বেদনা উঠেছে তারও। চোখের সামনে দেখতে পেলাম গাছগুলো কাঁপছে, কেউ যেন ধরে কাঁপাচ্ছে। ঝুপঝাপ করে ঝুপড়িগুলো খসে পড়ছে। কি সর্বনাশ, ভূমিকম্প! পড়িমড়ি করে দৌড়ালাম শ্রমিকদের ঝুপড়ির লক্ষ্য করে। পায়ের নিচে মাটি কাঁপছে, মনে হলো টাল খেয়ে পড়ে যাব। তবু দৌড়ালাম। ওদের এখনই সাবধান করে দিতে হবে, বাইরে বেরিয়ে আসতে বলতে হবে। আর রামদুলারি, তার কি অবস্থা কে জানে? ঝুপড়ির নিচে চাপা পড়েনি তো? টলতে কোনো মতে হাজির হয়েছি বনোয়ারিদের বাড়ির সামনে। বংশী এবং সুখিয়া ততক্ষণে কোনো মতে ধরাধরি করে বাইরে নিয়ে এসেছে যন্ত্রণাকাতর রামদুলারিকে। মেয়েরা মিলে কোনো মতে পরনের শাড়ি গামছা দিয়ে আড়াল করেছে তাকে। ধাইমা উপস্থিত, যজ্ঞ লণ্ডভণ্ড। ঝুবড়িগুলো মৃত সৈনিকের মতো মাটিতে এলিয়ে পড়েছে। আগিয়া! এই অবস্থায় একটা উচ্ছ্বাসিত আনন্দ উদ্বেলিত কণ্ঠস্বর শুনে চমকে উঠি। কি আশ্চর্য, বনোয়ারিলাল অমন উন্মত্তের মতো দুহাত তুলে নাচছে কেন? ও কি পাগল হয়ে গেল? শোকে দুঃখে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছে? শিয়ামাইয়া আগিয়া মাস্টারজি! সে আমাকে আনন্দের চোটে জড়িয়ে ধরেছে। কলিকালে ও সীতামাইয়া মাটির বুক চিরে প্রকট হয়েছে, ওই দেখুন। তারা অঙ্গুল নির্দেশ লক্ষ্য করে যা দেখলাম তাতে মনে হলো আদৌ ভূমিকম্পটা মাটির নিচে হচ্ছে না, আমার শরীরে হচ্ছে। প্রায় পড়েই যাচ্ছিলাম, মনে হলো আমি কিছু দেখতে পাচ্ছি না, শুনতে পাচ্ছি না। বংশী আর সুখিয়া স্তম্ভিত, বিহলের মতো সেদিকেই দেখছে। আর আমি ভূমিকম্পের তীব্রতায় উঠোনে মাটি কোথায় ধসে পড়েছে, কোথাও লম্বালম্বি বিরাট চির ধরেছে। সেই চিরের ফাঁক দিয়েই উদ্ধত প্রশ্নের মতো একটা শিশু হাতের কঙ্কাল উঁকি মারছে। হাতে এখনো আমার দেওয়া রূপোর বালা। শিশু হাতটা তর্জনী নিবদ্ধ বনোয়ারিলালের দিকেই, কি যেন ইঙ্গিত করছে। তার মানে ও কি কোনো ভাম বা শিয়াল নেয়নি?
আমি কোনো মতে বললাম, বনোয়ারি, এ কি? বনোয়ারি নাচতে নাচতেই বলল, শিয়া মা, ধরতি ফুঁড়ে উঠে এসেছে। আমি জানতাম কলিকাল হলেও আমার শিয়া মা পূর্ণজন্ম নিয়ে ধরতির বুক থেকে ঠিক উঠে আসবেনি। এবার তো রামললা আসবে আমার ঘরে। সবাই জয় জয়কার করো, শাঁখ বাজাও, সীতামাইয়া এসেছেন, রামও আসছেন। জয় সিয়ারাম, জয় জানকী রাঘব, জয় সিয়ারাম। হে রাম। Follow and subscribe for more updates.